আমরা বরং শুনি কি হয়েছিল, তারপরে বোঝা যাবে জায়গাটা কত ভয়ঙ্কর। আমাদের ওই জঙ্গলটা এক সময় কাটে ফেলে 99 দিকে আমরা সেখানে একটা গার্লস স্কুল করি। আচ্ছা। কিন্তু 2000 দিকে আসিয়া মানে নতুন স্কুল তো ঘরটা খুব ভালোভাবে করা সম্ভব হয়েছিল না। আচ্ছা। 2001-এ এই ঘরটাকে আবার ভেঙে নতুন করার জন্য করা হয়। তো সে যে সমস্ত টিন ছিল, তারপরে আসবাবপত্র ছিল, সেগুলোকে তো রাতের বেলা পাহারা দেওয়া প্রয়োজন। তো আমাদের গ্রামের একজন খুব সাহসী একটা লোক আছে, আকরাম ভাই। উনি ভূত জিন এগুলি বিশ্বাস করে না। আচ্ছা। তো ওনাকে প্রতি রাতে 100 টাকা করে দেওয়ার ইয়েতে ওনাকে রাতে পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়। আচ্ছা। তো আমি আবার এদিকে ডাক্তারিও করতাম, মাস্টারিও করতাম। তো আমাদের দুরাত পরে সন্ধ্যাবেলা আকরাম ভাই এসে বলতেছে যে মাস্টার আমি আর পাহারা দেবো না। মানে যে লোকটাকে পাহারার জন্য আমি রাখছি, আকরাম ভাইকে। আমি বললাম কেন? যে রাত্রেবেলা খুব ভয় দেখায় আমারে, তিন ধরে টান দেয়, চুল ধরে টান দেয়, ছোট ছোট বাচ্চা আসে, ছোট ছোট বাচ্চা এসে তাকে চুল ধরে টানে ঘুমায় থাকলে। আচ্ছা। আমি বললাম যে এটা কি সম্ভব নাকি? না আমি আর থাকবো না। আমি বললাম যে আরো না হয় 50 টাকা বাড়িয়ে দিই, তো উনি থাকেন না, উনি আর থাকবে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি আজকে রাতটা থাকেন, তারপরে আমি অন্য আরেকজন লোক দেখবো না, অথবা দুজন দিবনি। তো উনি আর কোনো কথা রাখলো না, চলে গেল। আমার হঠাৎ করে রাতে 11টা 11:30 সময় মনে হয়েছে যাস তো আকরাম ভাই নাই, জিনিসপত্রগুলো কি কেউ নেয় কিনা। আমি নিজে একটু খোঁজ নিয়ে আসি, যেহেতু স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, দায়িত্বটা অনেক ছিল। তো আমি বের হয়েছি, তখন হালকা গরমও আছে, একটু বাইরে একটু ঠান্ডা বাতাসও। একটা গেঞ্জি গায়ে দিয়ে বের হয়েছি, লুঙ্গি পরা। আমি ওই সরু রাস্তা দিয়ে যাইতেছিলাম। তো একটা জিনিস বলি যে স্কুলে যে ঢুকতে পূব দিক থেকে ঢুকতে হয়, পশ্চিম দিকে, যেখানে আমাদের মালমাত্রা রাখা ছিল সেখানে ছোট্ট একটা চাপড়া করা ছিল, যেখানে আকরাম ভাই শুয়ে থাকতো। আচ্ছা। আমি যখনই মাঠে ঢুকতেছিলাম তখন অনেক ঝিরঝিরানি বাতাস, ঢুকতে তাকাই দেখি যে আকরাম ভাই শুয়ে রয়েছে। আমি ভাবলাম যে আমাকে না করলো, অথচ সে শুয়ে আছে, হয়তো আমার কথা রাখছে, তেমন একটু দেখা করে দিই। যখন একটু আগায় আকরাম ভাইয়ের কাছাকাছি গেছি, ঠিক স্কুলের দক্ষিণ পাশে, মানে আমাদের স্কুলের শেষ সীমানায় সেখানে বাজার ছিল, সেখানে আমাদের ছিল ছেলে মেয়েদের জন্য টিউবওয়েল, তারপরে ওয়াশরুম, এগুলো ছিল। সেখানে কল চাপার শব্দ, মানে টিউবওয়েল চাপলে যেরকম শব্দ হয়ে যেত। আমি তাকিয়ে দেখি যে একটা মহিলা সেখান থেকে পানি নিতে। আমি বললাম যে কে এত রাতে এই জায়গা থেকে পানি নিতেছ? কোনো কথা বলতেছে না। আমি পানি সে চাপতেই আছে। আমি তাকে স্বাভাবিকভাবে মানুষ ভেবেই বলতেছি। যখন কথা না বলতেছে তখন ভাবলাম হয়তো আকরাম ভাই স্ত্রীও হইতে পারে, বয়ের জন্য স্ত্রী সাথে নিয়ে আসছে, কিন্তু লজ্জা পাইতেছে। ভেরি লজিক্যাল থিংকিং। তারপর যখন আমি ডান দিকে তাকায় আকরাম ভাইয়ের ডাক দেবো, তাকায় দেখি আকরাম ভাই সেখানে নাই। আমি তার সাথে এই মাত্র দেখলাম। কয় সেকেন্ডের মধ্যে হবে? 10 কি 15 সেকেন্ডের মধ্যে। 10-15 সেকেন্ড আপনি সেই মহিলার দিকে তাকিয়েছিলেন, পর মুহূর্তে আপনার পাশে আকরাম ভাই নাই, মানে যেখানে সে শুয়েছিল সেখানে, ওই জায়গাটাতে নাই। আপনি কতটুকু দূরে ছিলেন? আমি ধরেন 5 থেকে 7 ফিট এতটুকু দূরে। আচ্ছা। আর টিউবওয়েল পাড়টা হচ্ছে আমার থেকে 10 ফিট দূরে। তো যখন আকরাম ভাই নাই তখন একটু আমার কাছে কেমন লাগলো, যে কি ব্যাপার। আমি দেখলাম, আমি তাহলে কি বল দেখলাম। তারপরে একটু আগে দিকে করতেছিলাম যে এই কে আপনি, এত পানি নিতেছেন, মানে কে, জবাব দেন। কোনো কথা বলতেছিল না। আচ্ছা। আপনি কি তখন আরো কাছে এগিয়ে গেছেন? তখন আমি আস্তে আস্তে আগাইতেছি টিউবওয়েলের দিকে। তখন আমারে বলতেছে, ওই মহিলাটা বলতেছে যে আর আগায়েন না স্যার, আর আগায়েন না স্যার। যখন এই কথা বলছে, কথাটা প্রথম আমি বুঝতে পারিনি, মানে যে একটা মানুষের যে ভাষায় যেভাবে কথা বলবো সেরকম না, একটু ইয়ের মতো। কিরকম ছিল ভয়েসটা? ছিল যে আর আগায়েন না স্যার, একটু বিকৃত রকমের ছিল। মানে ভয়েসটার মধ্যে কি এমন ছিল যে সে ভয় পাচ্ছে নাকি আপনাকে ভয় দেখাতে যাচ্ছে? আমাকে ভয় দেখানোর জন্যই সে কথা, মানে একটা থ্রেটের মতন ছিল যে আর আগায়েন না স্যার, আর আগায়েন না স্যার। আচ্ছা। আমি তখন ওর কথা শুনে দাঁড়াই গেছি। তখন সে বলতেছিল যে আকরাম ভাই তো আপনার সন্ধ্যাবেলা দোকানে বইলেই আসলো যে উনি থাকবো না, এরপর আপনার আকরামের খুঁজতেছেন কে? আমি তখন মানে যথেষ্ট পরিমাণের আশ্চর্য হয়েছি যে আকরাম বইলে আইছে আমার দোকানে, অথচ এই মহিলা কি করে জানে, কিভাবে জানে? আপনি যে তাকে খুঁজছেন সেটাও তো সে জানার কথা না। না, এটাও সে জানার কথা না। তারপরে আমি যখন বললাম যে তাহলে তুমি কে, কথা বলে না, তখন আস্তে আস্তে হাসতেছিল, কিন্তু হাসিটা খুব একটা ভয়ঙ্কর না যে ভয় পাইতে পারে এরকম, সেরকম হাসি না, স্বাভাবিক একটা হাসি দিচ্ছে। তা আমি এরপরে বলছি যে কথা বলো, কে তুমি? তারপরে তোমার পরিচয়টা দাও। না, সে দিব না। আর একটা জিনিস বলে রাখি, ওনার পুরা চুলটাই দিয়ে মুখটা ঢাকা। চুলগুলো এত লম্বা যে তার মানে বুক পর্যন্ত পরে রয়েছে সামনের দিকে, আর আপনার কোমর পর্যন্ত হয়েছে সাদা একটা কাপড়, এটুক বোঝা যায়, নিচের টুক যে কি পড়ায় অন্ধকার জন্য বোঝা দিতেছিল না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে চুলটা সরাও দেখি, তুমি কে তুমি? না, সে সরাইছে না, শুধু হাসতেছে। শেষে একটা আমার কথা বললো, ভয় পায় না স্যার, আমরা কোনো ক্ষতি করবো না। যখন এই কথা বলছে তখন আসলে এর আগে আমি যে ভয় পাইনি, ও এই কথা বলার পরে তখন আমার ভিতরে ভয়টা শুরু হয়েছে যে আসলে কি আমি মানে অশরীরী কোনো কারোর সাথে কথা বলতেছি কিনা। তারপর কয়েকবার কথা বলার পরে সে তখন চুলটা সরাইছে মুখ থেকে। সরানোর পরে আমি কি বলবো, এত সুন্দর চেহারা যেটা আমি মানে বাস্তবে দেখিনি কখনো, মানে অস্বাভাবিক সুন্দর।
যখন সে চুলগুলো সরানোর পর আমি ওর দিকে তাকাইছি, তাকানোর পরে পিছনে কি হইতেছে না হইতেছে বা আমি কোথায় দাঁড়িয়েছি কোনোটা আমার মনে নেই। আমি তখন সেটা বুঝতে পারতেছি না আমি কোথায় আছি। ও হাসতেছিল, কিন্তু এই জায়গায় একটা সমস্যা হচ্ছে কি, ওর হাসির সময় ওর যে দাঁতের যে পরিস্থিতি, সেখানে মনে হচ্ছে যে সমস্ত সুন্দর ওই দাঁতের জন্য নষ্ট হয়ে যেতেছে। কিরকম দাঁতটা কিরকম? দাঁতগুলো একটু মানে লম্বা লম্বা এবং সেটা হচ্ছে কালো এবং এই যে এর মতো আর কি, অতিরিক্ত পান খালি যেরকম দাঁতের যে পরিস্থিতি হয় এরকম, মানে একটু নষ্ট হয়ে যাওয়া দাঁত, নষ্ট হয়ে যাওয়া দাঁতের মতো। আর একটা বিষয় হচ্ছে যে ফুলের ভিতরে পানি পড়লে যেরকম একটা গন্ধ শুরু হয়, মানে ফুল পচা শুরু করলে বা নষ্ট হওয়া শুরু করলে সেরকম একটা গন্ধ হইতেছিল। আমি শুধু এইটুকু বুঝতে পারতেছিলাম যে পিছনে ভীষণ ভাবে বাতাস বইতেছে এবং পিছনে কোনো কিছু একটা শব্দ করতেছে, কিন্তু পিছন দিকে তাকাবার মতো আমি পেতেছি না, সাহস পেতেছি না এবং তার দিকে আমি তাকাই রয়েছি, মানে তার রূপের দিকে। এক সময় তাকে আমি বলে ফেলাইছি যে আমি তোমাকে পশকে দেখতে চাই, তুমি কে? তখনই সে আমার বলতেছে যে কেন স্যার আবার কি মারবেন আমাকে? যখন এই কথা বলছে তখন আমি আরো আশ্চর্য হয়ে গেছি, মারবো মানে তোমাকে কি এর আগে মারছি নাকি আমি? ওই স্যার কে মনে নাই 10-15 দিন আগে আপনি প্রতিদিন 1টা থেকে 2টা পর্যন্ত যে গাছের নিচে বসে বই পড়েন, সেই গাছের নিচে আপনার ভাই মামাতো ভাই স্বপন প্রস্তাব করছিল, কারণে আমি তার উপরে ভর করেছিলাম। আর আপনি স্বপন গেজে গাল ওনারা চড় দিয়েছিলেন, দেখেন স্যার গালটা মায়ার মতো লাল হয়ে রয়েছে, চাই দেখি যে আসলে এই গালটা ওইদিকে লাল। তার মানে ঘটনা হয়েছে স্বপনের উপরে ভর করছিল, স্বপন পাগলামি করতেছিল, আমি বলছিলাম যে কি বুতুতে পেছাল পারস, একটা থাপ্পড় দিয়েছিলাম। যখন এই কথা বলছে আমি তখন ভয় পাইতেছি, কিন্তু আমি তার দিকে যে তাকাই রয়েছি, তাকানো অবস্থায় সেখান থেকে মানে ফিরে আসতো আমার ইচ্ছা করতেছিল না। তারপর অনেকগুলো কথাবার্তা তার সাথে হইলো। আমি পরে তাকে একসময় জিজ্ঞেস করলাম যে তোমরা থাকো কোথায়? তো বললো যে আমি এখানেই থাকি, আর আমার যারা আর অন্যান্য যারা আছে, জামালপুরে সুরভি হল নামে একটা সিনেমা হল ছিল, এখন অবশ্যই ভেঙে ফেলেছে, তার সামনে একটা শ্মশানঘাট আছে। সেই শ্মশানঘাটের নির্জন জায়গা, লোকজন সন্ধ্যার পরে সেখানে কেউ যায়ও না, সেখানে তার অন্যান্য লোকেরা থাকে। তো ওর সাথে কথাবার্তা বলতেছিলাম, তো আমার পুরো পিছনে কি কি ঘটনা ঘটছে, আমার আমি কি করছি সমস্যাটা সে এক এক করে বলা শুরু করছে। একটু এক্সাম্পল শুনি। যেমন ধরেন যে আমি কাকে কাকে ভালোবাসতাম, তারপরে কতটুকু কষ্ট পাইছি, আমি সমস্ত ঘটনা সে আমার বলতেছে। মানে যে জিনিসগুলো আপনি ছাড়া আর কেউ জানে না, আমি ছাড়া কেউ জানে না, আমি কারোর সাথে শেয়ার যেগুলো করিনি সেগুলো। আমি খুব অবাক হচ্ছি, এই জিনিসটা একটা জিনিসের সাথে খুব মিলে যাচ্ছে। মানে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল পেজ নাম্বার 666 এ যেভাবে ডেফিনেশন দেওয়া আছে, তাতে বলা হয় যে শয়তান যখন কারো উপরে ভর করে, তখন তারা নাকি যেই মানুষটার সামনে যায় তার পাস্ট থেকে শুরু করে সবকিছু জেনে যায়। এমনকি ছোটবেলায় মা কোন নামে আদর করে ডাকতো, সেই নামে আদর করে ডেকেও তারা নাকি বিভ্রান্ত করার চেষ্টা করে। সেটাই আসলে আমরা এখানে একটু একটু দেখতে পাই। তাই তো আমি এত অবাক হচ্ছি। তারপর ওর সাথে কথা চলতেই ছিল। তারপরে একসময় সে হঠাৎ করে বলতেছিল যে স্যার আজকে যাই, আরেকদিন কথা বলবো নি। তা ও যে চলে যাব, কেন যাবো আমি সেটা জিজ্ঞেস করার আগেই সে ওই বাসের যে যার আছে, যারের পাশ দিয়ে শাস্তি করে আসতে হাইটে হাইটে ওই হাসতে, ওই একই হাসি দিয়ে সে যাইতেছিল, কিন্তু আমি শুধু ওর কোমর পর্যন্ত দেখতেছি, উপর টুক নিচের টুক কিভাবে যাইতেছে আমি জানি না। যখন ও সরে যাওয়ার পরেই আমার কানে আজানের শব্দ আইছে। আচ্ছা, তার মানে প্রায় 12টা থেকে শুরু করে আমি ফজর নামাজ আজান পর্যন্ত তার সাথে দাঁড়াইছিলাম। কিন্তু আপনি এতগুলো সমাজে চলে গেছেন, আমি একটু কিছু বুঝতে পারিনি। যখন আজান নিয়েছে তখন আমার এটা কাটে গেছে, মানে আমি আমি তখন ভাবতেছিলাম যে এটি কি আমার মানে কি হইলো, আমি কার সাথে কথা বললাম, এটি কি আমার ভ্রম কিনা, এটা ভাবতেছি। তো যখন আমি পাটা উঠাবো তখন দেখতেছি আমার পায়ে কোনো শক্তি পাইতেছি না, আমি ভীষণ পায়ে ব্যথা লাগতেছে আমার। স্বাভাবিক, হইতে পারে যে এতক্ষণ দাঁড়াইছিলাম এই কারণেও হইতে পারে। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে আসলাম। আসার পরে এটা তো কারোর সাথে আমি শেয়ারও করতে পারি না। আচ্ছা, আপনি তো হেঁটে হেঁটে বাড়িতে আসেন, মানে আপনি পিছনে ফিরেছেন, তখন ওই যে ঝড় বাদল আপনি শুনতে পাচ্ছিলেন, তার কোনো ছোঁয়া দেখতে পেলেন কি? না, কিচ্ছু না, কোনো বাঁশও ভাঙে নাই, কোনো গাছও ভাঙে নাই, অথচ আপনার তো মনে হচ্ছিল সব উড়ে টুরে যাচ্ছে। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছিল যে আপনি তখন জিজ্ঞেস করেননি যে যেখানে যেই লোকটাকে পাহারা দেওয়ার জন্য আপনারা রেখেছিলেন এখানে, সে যে রাতের বেলা ভয় পেত, বিভিন্ন বাচ্চা দেখতো, আসলে এইগুলা কি ছিল? জিজ্ঞেস করেননি যে যেখানে যেই লোকটাকে পাহারা দেওয়ার জন্য আপনারা রেখেছিলেন এখানে, সে যে রাতের বেলা ভয় পেত, বিভিন্ন বাচ্চা দেখতো, আসলে এইগুলা কি ছিল? এগুলা কি তাদেরই ঘটনা? আমি কিন্তু ওকে জিজ্ঞেস করছিলাম যে আকরাম ভাই কি তাহলে ভয়টা কে দেখাইছে? পরে বলছে আমি দেখাইছি। আচ্ছা, আমি দেখাইছি সরানোর জন্য। আমি বলছিলাম যে আমি কেন সরাতে চেয়েছি, আমি সেটা বলছিলাম যে কেন তুমি তাকে সরাই দিছো, যে আমাকে আনার জন্য আমি তোমার থাপ্পড় দিয়েছিলাম এর জন্য? ও বলছে যে না, আকরাম ভাইরে সরাই দিয়েছি এই কারণে আকরাম ভাই প্রতিদিন এই রাত্রেবেলা উঠে উঠে আমি যে জায়গায় থাকি সেখানে যায় প্রস্রাব করে,
ওই গাছটাতে সে নাকি থাকে, এই কারণে তো ওইটা সহ্য করতে পারতো না। আচ্ছা আমি যখন বাড়িতে ফিরে যাই, যাওয়ার পরে কারোর সাথে এটা শেয়ারও করতে পারতেছিলাম না, কারণ স্কুলটা নতুন, তারপর হচ্ছে জঙ্গলের ভিতরে, সেখানে আরো অনেক ইতিহাস আছে, ওই জঙ্গলের মধ্যে অনেক লোকে ভয় পাইছে। আচ্ছা আমি যে এখন বলি যে হেড টিচার হিসেবে আমি বললে কথাটা খুব তাড়াতাড়ি মানুষ বিশ্বাস নিব, স্কুলের জন্য এটা একটা এবং এই যে negative আপনি জানেন impact যে হবে। গ্রাম অঞ্চলে বালিকা বিদ্যালয় স্থাপন করে সেখানে বালিকাদের স্কুলে নেওয়া খুবই একটা কঠিন বিষয়। রাইট আর পাশাপাশি যে বয়সে মেয়েরা যায় তখন তাদের কিন্তু একটা বসন্তীকাল চলে, বসন্তীকালের সময় যে ধরনের শারীরিক মানসিক পরিবর্তনগুলো আসে সেগুলো এমনিতেই গ্রামবাসীর মনে করে যে ভূতে আসর করছে। তারপর যদি আমি এই কথাগুলো যদি তাদের সামনে যদি প্রকাশ করি তাহলে সেখানে স্টুডেন্ট পাওয়া যাবে না, রাইট। যার জন্য আমি এটা কারোর সাথে শেয়ার না করে বাড়িতে গেলাম, কাউকে কিছুই বলি না, যা শুয়েছি, শোয়ার সাথে সাথে ভীষণ জ্বর, আচ্ছা একেবারে 3 দিন জ্বর। কিন্তু আশ্চর্য বিষয় হইতেছে প্রতি রাত 11টা বাজার সাথেই আমার গায়ে জ্বর আছে না কি আছে আমার কোনো কিছু মনে থাকে না, আমার শুধু খালি বারবার শুধু খালি মন টানে ওই একই জায়গায় যাওয়ার জন্য। আমার কাছে ভীষণ লাগতেছিল, মানে অস্থির লাগতেছিল যে এখানে আমার যাওয়া দরকার, আমার জন্য হয়তো বা কেউ সেখানে অপেক্ষা করতেছে। 3 দিন পর ঠিক রাতে 3টের দিকে ওই একই ধরনের ফুলের গন্ধ আমার নাকে কানে আসে। আচ্ছা যখন নাকে লাগছে, লাগার পরে আমার ঘুমাই গেছে, ঘুমাই তাকাই দেখি যে আমার বিছনার ঠিক পাশেই ওই একই পোশাক পরা ওই মেয়েটা দাঁড়ায় রয়েছে। মাই গডনেস দাঁড়ায় আমি ওর দিকে কিন্তু তখন কিন্তু আর কিন্তু আমি পাইতেছি না, ভয় পাইতেছি না, বরং আমার কাছে ই লাগতেছিল। মানে আপনার মনে হচ্ছে যেন এতদিন আমি যেখানে যেতে চাচ্ছিলাম সেটা আমার কাছে নিজেই চলে আসছে। এসেছে। আমি ও তখন বলতেছে স্যার জ্বর কমে নাই। আমি বলছি যে তুমি আমার ঘর বন্ধ কিভাবে আসলা? আসলাম এই কথা বলে সে হাসিয়ে বেরিয়ে গেল। তারপরে দিন থেকে অবশ্য জ্বর আমার কমে গেছে। কোথা থেকে বের হয়ে গেল সে? দরজা দিয়ে নরমালি বের হয়ে গেল? নরমালি সে বেরিয়ে গেল, কিন্তু দরজা কিন্তু খুলতেও হয় নাই, তার মারতেও হয় নাই, শুধু দরজা কাছে গেল, তারপর সে আর নেই। পরের দিন ওই যখন সময় আপনার আশেপাশে আর কোনো মানুষজন ছিল না বা কিছু ছিল না? না, আমি আপনার ঘরে একা- কোনো মানুষজন ছিল না? একটা বিছানায় থাকতাম তো, যার জন্য আর করা পাইনি। আচ্ছা পরের দিন আমার একটা দাদা আছে, আজহারুল ইসলাম নাম, দাদা আবার অনেক মানে ভৌতিক অনেক ঘটনার সাথে তিনি সম্পৃক্ত। আচ্ছা। ওনাদের শুধু এই কাহিনীটা আমি বললাম, বলার পরে আমার বললো যে সাহস বেশি দেখানো ভালো না, তুই তো সম্পূর্ণ জানোস কিনা তোর দাদা কিন্তু এই জঙ্গলে মারা গেছে, তুই এই সাহসটা দেখাস না, তোর ক্ষতি হইতে পারে। আমি বললাম যে ঠিক আছে। এরপরে থেকে যখন আমি দিনের বেলা ওই ক্লাস শেষ করে যখন দুপুর বেলা পড়তে বসতাম ওই গাছের নিচে, তখনই মনে হইতো যে সে কি আমার দেখতেছে কিনা। আমি বাজারের দিকে তাকায় থাকতাম, হয়তো কোনো সময় দেখা যেত তার আফসা মুখটা শুধু দেখতে পেতাম। আপনি কি তার প্রতি কোনো আকর্ষণ ফিল করতেন? হ্যাঁ, মানে প্রতি রাতেই রাতের 11টা 12টার সময় আমি বিছানাতে থাকতে পারতাম না, আমার অস্থির লাগতো ওইদিকে যাওয়ার জন্য। একা একা যাইতো আবার পাইতাম, আমার মনে হইতো যে যাওয়ার পরে হয়তো তো ক্ষতি হইতে পারে। আপনার ওই আজহার দাদা যে কথাটা বলছিল, তারপরে যতদিন আমি গেছি আমার বন্ধু বান্ধব সাথে নিয়ে যেতাম, ওদেরকে বলতাম না আমি কেন আইসি এই জায়গায়, আচ্ছা ওই টিউবওয়েল পাড়ে দাঁড়িয়ে থেকে কথা বলতাম। তো এরপরে আরেকদিন আমি ইচ্ছে করে একাই গেছি, তার সাথে শুধু তো মানে আরে পাওয়া যাবো কিনা এটা দেখার জন্য। আচ্ছা আমি সেদিন যাইতেছিলাম, যখনই আমি আমাদের কবরস্থানটা পার হওয়ার পরেই চারিদিক দিয়ে এত জোরে বাতাস শুরু হয়েছে, বাতাসে মনে হচ্ছে সমস্ত কিছু ভেঙে ফেলাবো, এইভাবে বাতাস হইতেছে। আমি কোনোভাবেই আমি পাইতেছি না, ভয় পাইতেছি না, বাতাস চলতেছে, আমি মনে করতেছি এটা স্বাভাবিক, কারণ যে পরিমাণ গাছগাছালি এখানে তো বাতাস বইতেই পারে। আস্তে আস্তে সেই মাঠের কাছে চাইতে গেছে, ঠিক একইভাবেই টিউবওয়েল পারে সে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে বলতেছে যে স্যার আসতে কি ভয় পাইছেন? প্রথমে এই কথা বলছে আমার। ওকে আমি বলছি না ভয় পাইনি। পরে আমি পরে বললাম যে তুমি কি সবসময় আমার পিছিয়ে পিছিয়ে থাকো, আমি কোথায় কি করি না করি এগুলো তুমি খুঁজে রাখো? হ্যাঁ রাখি তো, আপনি কই যান কি করেন আমি তো সবই জানি। তারপর সে বললো আমি আজকে সারাদিন কি করছি, তারপর কোথায় গেছিলাম। কিন্তু এগুলো কেন, সে কেন আপনার পেছনে সব খোঁজ রাখছে? আমি ওর জিজ্ঞেস করছিলাম যে মানে তুমি যে আমার যে খোঁজ খবরটা রাখো কিসের জন্য? আমার শুধু হাসিতে বলছিল যে ভালো লাগে এর জন্য খবর রাখি, কিন্তু গভীর ভাবে ছায়ার ভিতরে রেখে দিয়েছে আর কি, মানে গভীর ভাবে কোনো কিছু সে আমার বলে নাই। আমি এটাকে মানে এটাকে প্রেম বলতে পারতেছি না, আবার যে ওর প্রতি আমার টান হয়েছে, টানটা শুধু খালি বুঝতেছি যে না ওর প্রতি একটা টান আছে আমার। পরে আস্তে আস্তে মাঝে মাঝে দেখা হইতো না, এইভাবে চলতে থাকলো। তারপর আমি যখন গ্রাম থেকে ফিরে আসি, এখনো তো সোনাগা থাকি, সোনাগা থেকে যখন আমি বাড়িতে যাই, একদিন দুদিন থাকার পরে আমার মনের মধ্যে ঠিক একই ধরনের যাইতে ইচ্ছা করে। দিনের বেলা যাই ঘুরে আসি, আর রাতের বেলা গেলে সাথে করে বন্ধু বান্ধব নিয়ে যাই। তো এখন অনেকটা হয়ে উঠছে আর কি। এরপরে আর সর্বশেষ কবে দেখেছেন আপনি? সর্বশেষ দেখা হয়েছিল আপনার 13 সালের জুন জুলাইয়ের দিকে। এরপরে আর দেখা হয়নি? না, এরপরে আর ওর সাথে আমার আর দেখা হয়নি। ওকে, আমি আসলে কি বলবো এটা বুঝতে পারছি না, তবে এতটুকু আমি বুঝতে পারছি শেষ দিকে এসে যেটা আমি শুনলাম, মানে মনের মধ্যে ওইটার ছাপটা এত গভীরভাবে পড়েছে, মনের মধ্যেই একটা কিছু সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে আর কি। তো আমি আসলে জানি না আসলে প্রকৃত ঘটনাটা আসলে কি। আসলে এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই, খুব রিয়েল দুইটা স্টোরি, এগুলো আমি মানে হরর স্টোরি বলবো না, বাট এই যে এখানে কিন্তু একটা সৌন্দর্যের একটা ব্যাপার ছিল,
ওই ইয়াটা থেকে বলতে চাই যে 2011 বা 10 এর পেপারগুলো যদি কেউ ঘাটায় জুন জুলাই মাসের, তাহলে একটা মৃত্যুর খবর পাবে অনেকেই। ওয়াফি ছেলেটার নাম, মাত্র 6 বছর বয়সে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় একটা ডাস্টবিনে। ফুলে ফেপে তার হাইট 2 ফিট বেড়ে গিয়েছিল, কারণ বাচ্চাটাকে 2 দিন মানে খুন করার পরে বাচ্চাটাকে 2 দিন ফ্রিজে রেখে দিয়েছিল। কে রেখে দিয়েছিল জানিস? কে? ওর মা। আচ্ছা, পরকীয়া প্রেমে লিপ্ত ছিল এবং সেটা ছেলে দেখে ফেলায় তাকে শাসন করতে গিয়ে এক পর্যায়ে মেরে আই ফেলে। থিঙ্ক এটা এতক্ষণে আমারও মনে পড়েছে তুই যে ঘটনাটার কথা বলেছিস। তো সামহাউ সেই মহিলাটা আমার কোনো একটা ফ্রেন্ডের চাচি ছিল। আচ্ছা, তো আমি যখন প্রথম ইন আ গ্রুপ তাদের ছবিটা দেখেছিলাম, ওই চাচি ওখানে ছিলেন, আরো অনেকগুলো মেয়ে ছিল, অনেকগুলো ছেলে ছিল। তখন আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে তো সেই মহিলাটা না জানি কেমন, ওনার আমার ভালো লাগতেছে না, একটু যেন কেমন করে তাকায়। তো তার কিছুদিন পরে এই ঘটনাটা ঘটে। আরেকটা ঘটনা আমি তোকে বলি। মোহাম্মদপুরে আজম রোড একটা ছোট্ট গলি আছে, সেই গলিতে মাত্র 4 মাসের জন্য একটা বাসায় আমরা ছিলাম, কোনো একটা প্রবলেমের কারণে থাকতে হয়েছিল। সেই বাসার ওপর তলায় এক মহিলা থাকতেন। শি ওয়াজ লাইক 5 feet 9 inches হাইট, 5 ফুট 9 মিনিমাম। ওনাকে আমি একদিন সিঁড়ি থেকে নামতে দেখলাম এবং উনি ছিলেন অনেকটা ইরানি টাইপের সুন্দরী। হ্যাঁ, মানে বিলাই চোখ, কেমন করে যেন উনি মানে তাকালেন। ওনার তাকানো দেখে আমি ওনার সৌন্দর্য ফিল করিনি, আমার জাস্ট ভয় লাগলো। এবং ঘটনা হচ্ছে এর 3 দিন পরে একই ঘটনা ওই বাসার 6 তলাতে ঘটে, একই কারণে সেও তার বাচ্চা ছেলেকে মেরে ফেলে। তারপরেই আমরা ওই বাসাটা ছেড়ে দিই বাধ্য হয়ে। তো দ্য থিং ইজ, সৌন্দর্যের ব্যাপারটা সাথে অনেক কিছু মিশে থাকে। সো বি কেয়ারফুল পিপল। আমার মনে হয় একটু সাবধান থাকা উচিত। ওকে, আমরা সাবধান তো আছি এখানে, আর যারা শুনছে আমাদেরকে, আশা করি তুই যেটা বলতে চেয়েছিস সেখানে সাবধান অবশ্যই হবে। রাইট। আরো কয়েকটা ঘটনা হয়তো আপনার আছে, জি। তো এবার সেই ঘটনাগুলোর দিকে যাই। একটা ঘটনা বলি যে সেটা হচ্ছে 2005-এর দিকে ঘটনা। হুম। আমাদের গ্রামের উত্তর পাশে আরেকটা গ্রাম আছে, নাম চরপাড়া। আচ্ছা। ওই গ্রামের উত্তর পাশে যে গ্রামটা সেটা হচ্ছে বেতমারি, সেটা হচ্ছে অবশ্যই শিরপুর জেলার ভিতরে পড়ছে। মাঝখানে আপনার এই চরপাড়া গ্রামের শেষ থেকে শুরু করে 1.5 কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নেই, পুরোটাই খালি। সেখানে ওই গ্রামের পরে 1.5 কিলোমিটার পরে যে একটা খাল আছে, খালের পরে উত্তর দিকে যাবেন, সেখানেও 3 কিলোমিটার 4 কিলোমিটার কোনো বাড়িঘর নেই, পূর্ব দিকেও নেই, পশ্চিম দিকেও নেই। জানেন তো যে গ্রামে অনেক সময় অনেক লোকে অত্যাচার খুব বেশি করে, তো যখন কেউ কাউকে মার্ডার করতো তো ওই খালি নিয়ে মার্ডারটা করতো, কারণ আশেপাশে কোনো ঘর বাড়ি না থাকার জন্য। আচ্ছা আচ্ছা। তারপর বড় বিষয়টা আছে যে 71-এ যুদ্ধের সময় নাকি অনেক রাজাকারীদেরকে নিয়ে এনে সেখানে জবাই করা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার ফলশ্রুতিতে সন্ধ্যার পরে কেউ ওই খালে পাড়তে গেলে পানি চাইতো, মানে লোক দেখা যেত না, বলতো যে পানি দাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলাইলো, এরকম শব্দ শুনেছে। আচ্ছা। যার জন্য সন্ধ্যার পরে কোনো লোক সেখানে যায় না। 2002 কি 1 এই সময় সেখানে একটা নতুন একটা বাড়ি করে, যে লোকটা বাড়ি করে ওনার একটা মেয়ে ছিল, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল আর কি। তো জানেনই তো যে গ্রামের মধ্যে দিনের বেলা কথাবার্তা বলতে গেলে অনেকটাই সমালোচনার সম্মুখীন হতে হয়। তো যার জন্য মাঝে মাঝে আমি দেখা করতে যাইতাম ওর সাথে। আচ্ছা। আমরা দেখা করতাম, আমি খালটা পার হওয়ার পরে ও বাড়ি থেকে বের হয়ে আসতো, সেখানে একটা গামারের গাছ আছে একদম খোলা জায়গার ভিতরে, সেখানে বসে কথা বলতাম। ওকে। মানে প্রায় এটাই হইতো। আমি যেদিনকে আমার সাথে এই ঘটনাটা ঘটে সেদিন হইতেছিল এপ্রিল মাসের 14 তারিখ, তার মানে 1 বৈশাখ। সেদিন তো দেখা করাটা জরুরি, যার জন্য আমি গেছি। যখন খালটা পার হয়ে আমি গেছি, যাই দেখি আমার সেই প্রেমিকা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার কাছে নিচে। আমি কয়টা বাজে? রাত তখন প্রায় 1:30টার মতো বাজে। রাত 1:30? 1:30 গ্রামের মধ্যে রাত 1:30টার সময়? 1:30টার সময়। ওকে। আচ্ছা, তারপর? তো বরাবরই আমি এতটুকু রাস্তা হাইটে যাওয়ার পরে সে আমার কাছে এসে আমার স্পর্শ করে তারপরে মানে স্বাভাবিকভাবে সে কথাবার্তা বলে। আমি সেদিন যাওয়ার পরে সে আমাকে কোনো প্রকার স্পর্শ করতেছে না, শুধু হাসতেছে। আচ্ছা। কিন্তু তো তার শরীর থেকে একটা ঘ্রাণ বেরিয়ে গেছে। কিরকম ঘ্রাণ? যে পারফিউম ব্যবহার করলে যেরকম ঘ্রাণ, মানে কোনো বাজে ঘ্রাণ না? না, বাজে ঘ্রাণ না। তা আমি পরে বললাম যে তুমি তো কখনো পারফিউম ব্যবহার করো না, তো এই ইয়ের গন্ধ কই থেকে আসতেছে? এই কথা বলতে সে হাসি দিছে, হাসি দিয়ে আস্তে আস্তে আমার কাছ থেকে সরে সে উত্তর দিকে যাইতেছে। আচ্ছা। আমি ভাবছি যে আশেপাশে কোনো লোকজন আছে কিনা, এখানে যাইতেছে কিনা। আমি জিজ্ঞেস করলাম যে তুমি ওই দিকে কই যাও, কিছু বলতেছে না, ও হাতটা উত্তর দিয়ে যেতেছে। আচ্ছা। আমি পশ্চিম দিকে তাকাই দেখি ওদের বাড়ির থেকে ঠিক আমি যাকে ভালোবাসি সে আস্তে আস্তে হাইটে আমার দিকে আসতেছে। আমি মানে এত হয়েছি যে আমি কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম সে কে, আর যে আসতেছে এই বাকি, আমি ওর দিকে তাকাই রয়েছি, তার মানে যে বাড়ি থেকে বেরিয়ে আসতেছে। আর যে চলে যাচ্ছে? যা চলে যাচ্ছে ওর দিকে যখন তাকাইছি তখন সে নাই। ও যখন আমার কাছে আসছে, ওরা যদি আমি বলি যে তোমার মতো একটা আরেকজন আমার সাথে আসছিল, তাহলে আমার আর দেখা করার সুযোগ থাকবো না, কারণ সে ভয় পাবো। আমি এটা ছাপাই গেলাম, ওরা কিছু বললাম না, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু ঠিকই আছে যে আমি কার সাথে এতক্ষণ কথা বললাম। আপনার কি সন্দেহ হয়নি কোনটা আসল?
যেটা আসতেছিল এটা আসলটা হইতেছে এই কারণে, মানে আগের জনের কাছ থেকে তো উনি কিছু মানে অদ্ভুত কষ্টটাই পাইতাম। রকমের ব্যবহার সে পেয়েছে। মানে আমার যেটা আসল, আমি যাওয়ার পরে সে আমার গায়ে হাত দিত এবং সে বলতো যে তোমার কি পরিশ্রম হয়েছে কিনা আসতে, কিন্তু আজকে যার সাথে আমার দেখা হয়েছে সে আমার এগুলো কিচ্ছু বলে না, আমার গায়ে হাতও দেয় না, অন্যরকম দূরত্ব বজায় রেখেছে। দূরত্ব বজায় রাখছে, যার জন্য এটা মনে হয়েছে যে সে না। তো পরে আমি ওর সাথে কথা বললে যখন খালটা পার হবো, আমি খালের ভিতরে যখন আসছি, আসি থেকে অল্প পানি, তো পানির ভিতরে একটা বৃদ্ধ লোক বসে রয়েছে মাথা সেও করে। এত একটা খালের ভিতরে লোক থাকার কথা না। আমি জিজ্ঞেস করছি যে কে, আমার বলতেছে পানি আনছস, মানে এমন ভাবে বলছে যে পানি আনছস, মানে মনে হইতেছে যে পানি আনাটার জন্য আমার জন্য জরুরি। আমার হয়তো সে বলে দিয়েছিল যে তুই পানি নিয়া, এইভাবে সে বলতেছিল পানি আনছস। আমি যখন বলতে পানি আনছস, আমি বলছি মানে বলার সাথে সে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখলাম যে ওর গলার ভিতর দিয়ে কাটা এবং গলা দিয়ে মানে এমন ভাবে একদম তাজা রক্ত পড়তেছে। আমি ওর দিকে তাকাইছি, ও দুইটা হাত আমার দিকে করছে, আগাইছে। আমি এটা থেকে দূরত্ব কতটুকু তখন? ধরেন প্রায় 10 ফিটের মতো হবো। এবং সে আপনার দিকে হাত বাড়াইছে। আচ্ছা, আমি ওর গলা দিয়ে রক্ত পড়া দেখি, তখন সাথে সাথে মনে হয়েছে যে কুড়ের মধ্যে এই ধরনের দশ হবে ঘটনা অনেকজনই দেখছে। আমি যদি চিৎকার দিই আমার জন্য বিপদ, কারণ চিৎকার দিলে আশেপাশে কোনো লোক নাই যে আমার এই করবো। আর পাশাপাশি যদি কেউ জানেও, তাহলে আমার প্রেমিকার সঙ্গে আমার দেখা টাকাটা বন্ধ হয়ে যাবে, মিলে আপনার জন্য প্রবলেম। তখন দিছি আমি দৌড়। আচ্ছা, দৌড় দিছি যে দিকে দক্ষিণ দিকে, কারণ দক্ষিণ দিক দিয়ে বাড়ি ঘর একটু কাছে আছে 1 কিলোমিটার মধ্যে। আমি প্রায় বোধ 1/2 কিলোমিটার পর্যন্ত আসতে পারছিলাম দৌড়ায়। তারপর আমার আর সেন্স ছিল না। তারপর যখন আমার সেন্স ফিরে আসে, পরে দেখলাম যে পাশের একটা বাড়িতে, তার মানে যেখানে যে দিক দিয়ে আমি দৌড়তেছিলাম সেখানে একটা লোকে আমাকে উঠায় তাদের বাড়িতে রাখছে। আমার করে খালি বললো যে ডাক্তার ভাই আপনি ওই জায়গায় গেছিলেন কে? পরে আমি বললাম যে গেছিলাম ওই পাশে রুগী দেখার জন্য, তার পাশে পড়ে গেছি না, ওদের পুরা ঘটনাটা খুলে বলিনি। তারপরে থেকে আমি ওই করে আর যে দিক দিয়ে ঢুকলে যে এই ঘটনাগুলো ঘটতে পারে ওই দিক দিয়ে আমি আর কখনোই ঢুকিনি ভয়ে। তারপরে থেকে মানে ওইটা ঢুকতাম তো পুপ দিয়ে, তারপরে থেকে যত দেখা সাক্ষাৎ করছি সব ঈদে পশ্চিম জেলায় ঢুকছি। সেখানে বুড়ো লোকের সাথে আপনার আর কোন রকম কখনো কখনোই সামনে আসে নাই, আর ইয়ে বলিও না। একটা রাতের ভিতরে আপনি 2 ধরনের বিভ্রান্তির ভিতরে পড়েছেন। টাফ টু ডিল উইথ ইট। যাই হোক, শুনলাম বুলবুল ভাই আপনার স্টোরিগুলো যথেষ্ট ভয়ঙ্কর ছিল। লেটস সি, আমরা এবার আরেকজনের ঘটনা শুনি। রাইট, বুলবুল ভাইয়ের কাছ থেকে শুনবো আরো কিছু কথা, বাট তার আগে আমাদের সাথে তো আরো অনেক অতিথি আছে। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের সাদ্দাম ভাই। সাদ্দাম ভাইয়ের কাছ থেকে একটু জানবো তার পরিচয় প্রথম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন সোহাগ। আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছি। আমি বর্তমান উত্তরে থাকি। আমি লেখাপড়ার পাশাপাশি ড্রাইভিং চাকরি করি। ড্রাইভিং চাকরি করছেন। ওকে, গুড। আমরা ডট টিমের কাছে যেরকম কথা শুনেছিলাম, আপনার বেশ কয়েকটা ঘটনা আছে। জি, তো সেই জন্যই আপনাকে এই জার্নিতে আমরা এনেছি। তো জার্নিটা কেমন এনজয় করছেন আপনি? না, জার্নিটা মোটামুটি ভালোই লাগছে। বুলবুল ভাইয়ের ঘটনাগুলো কেমন লাগলো? না, খুব ভালো। ওকে, আমার কাছে ভালো লাগেনি, ভয় লাগছে। আচ্ছা, যাই হোক। ওকে, এবার দেখি যে আপনার ঘটনা আমাদের কাছে কতটুকু ভালো লাগে না ভয় লাগে না কি লাগে। প্রথমে কোন ঘটনাটা আপনি বলতে যাচ্ছেন? এটা আমার এলাকায় আমার মানে কাকা হবে, আমার বাবার বেস্টম্যান, আমার আব্বার সঙ্গে একসঙ্গে লেখাপড়া করতেছিল। আচ্ছা আচ্ছা। তো ধর্মে তারা হিন্দু, আমরা মুসলমান, কিন্তু সম্পর্কে আমরা তাকে কাকা বলে ডাকি, যেহেতু আমার আব্বুর দুইটা ফ্যামিলির মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব ভালো রিলেশন ওর সঙ্গে আমাকে। কতদিন আগের ঘটনাটা? 2008 সালে যখন আমি এসএসসি পাস করছি। আচ্ছা, এরপর ওই আমাদের কাকাটা আর একটা রোগ হয়েছিল, অসুস্থ হয়ে পড়তেন ভীষণ ভাবে। তো আমরা যেমন মুসলমানরা এটা মসজিদে বা মাদ্রাসায় বলি যে আমার এই রোগটা ভালো হলে আমি জিনিসটা দিব, মানে বিভিন্ন মানত করা বলতে যেটা বোঝায়। তো উনি ধর্মে যেহেতু হিন্দু, তো উনি একটা মন্দিরের সামনে বলল যে মানত করছে যে আমার যদি এই রোগটা ভালো হয় তো আমি একটা বড় আস্তা পাঠাই কেটে বলে দিব। আচ্ছা, তো বলে দিব। তো দেখা গেল যে পর্যায়ক্রমে সেই বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে করতে করতে প্রায় 1 বছর চলেই গেল। 2009 সাল চিকিৎসা করতে করতে ভালো হয়ে গেছে। প্রায় অনেকদিন কাটিয়ে গেল, 9 সালের দিকে ঘটনাটা। ওকে। তো উনি মাঠ থেকে কাজ করে আসতেছে, কাজ করে বাসায় আসতেছে। আচ্ছা, ওকে। তো রাস্তায় একটা বয়স্ক লোক, অনেক বয়স, চুল পাকা, বললো বাবা একটু দাঁড়াও, আমার একটা বিড়ি দাও। গ্রাম মধ্যে বিড়ি খায় মানুষ আর কি। আচ্ছা, আমার একটা বিড়ি দাও। দুজনই বিড়ি দিল। তো বলতেছে আগুন কথা না, আমাকে আগুন লাগে না, আগুন আছে আমার কাছে। তো উনি ওই বয়স্ক লোকটা তাকে দেখে বললো যে বাবা তুমি মনের মধ্যে একটা মানসিক করছিলা, ওই মন্দিরে তুমি একটা বড় পাঠা বলে দিবা। আচ্ছা, তো ওইটা যেমন বয়স্ক লোকটা কি পরিচিত ছিল? না, বয়স্ক লোকটা সে কোনোদিন দেখেনি। আচ্ছা, চুল বড় বড়, চুল পাকা বয়স লোক, দাড়ি মুখ বড়, সন্ন্যাসী টাইপের। ওকে। তো উনি বললো আপনি কিভাবে জানলেন? না আমি জানি বলে উনি
চলে আসলো দুপুরবেলা, চলে আসলো এবং পিছনে ঘুরে দেখানো লোকটা আছে কিনা। পরে আসে বাসায় আমার কাকিকে বললো এবং আমার বাবার সঙ্গে যেহেতু তার সম্পর্ক ভালো, আমার আব্বাকে বললো যে এরকম এরকম আমাকে বলতেছে, তো কি করা যায়। আমার আবার বললো যেহেতু রোগটা থেকে তুই মুক্তি পাইছিস, ভালো হয়েছিস, তো তুই দিয়েই ফেল, দিয়েই ফেল। তার মানে ভয়। প্রিয় শ্রোতা, এই অদ্ভুত ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জানি বিজ্ঞানের জায়গা থেকে এই নন সায়েন্টিফিক ব্যাপারগুলোর কোনো উত্তর নেই, কিন্তু এটা তো সত্য, ভৌতিক যে আবেদন সেটা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি মানুষের অন্তরে আছে। আমরা সেই আবেদনকে এই ডর অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপিত করছি। প্রিয় শ্রোতা, ডরের রেসিপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ডরকে যদি মনেতে জায়গা দিতে চান, ডর মানে যে ভয়, সেটা যদি উপলব্ধি করতে চান, তাহলে ডরের রেসিপি অনুযায়ী আপনাকে ডর শুনতে হবে। রেসিপিটা হচ্ছে একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, আপনার কানে আছে হেডফোন, এবিসি রেডিওর ডর শুনছেন আপনি, জানালার পাশে আপনি শোয়া এবং জানালাটা হালকা করে খোলা। তারপর সাহস নিয়ে শুনতে থাকুন ডর। আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। তুই রোগটা থেকে তুই মুক্তি পাইছিস, ভালো হয়েছিস, তো তুই দিয়েই ফেল। তো আমার কাকিটা ছিল আবার একটু লোভি টাইপের। আচ্ছা, কৃপণ বলি, কৃপণ টাইপের, লোভি টাইপের, কৃপণ টাইপের। হ্যাঁ, কেন দিব, 7,000 টাকা লাগবে, এখন তা কি দেওয়া দরকার। আবার সদস্য কাকাটা বললো না, যেহেতু আমি কিছু দেখতেছি দিয়েই ফেলি। উনি যখন দিল না, ঠিক আবার কিছুদিন পরে ঠিক ওই বয়স্ক লোকটা, উনি যখন দিনাজপুরে রেল বাজারে বাজার করার জন্য যাচ্ছে সাইকেল নিয়ে, আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে, দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু দেখি ওই সন্ন্যাসী ওনাকে আবার থামাইছে ওনাকে। আচ্ছা, যে দাঁড়াও, যে আমাকে বাবা তোমাকে সেদিন বললাম তুমি কাজটা করলে না কেন। বলছে কাকা আমার তো এখন সমস্যা, আমি কিছুদিন পরে দিব। কথা না বাবা, মানুষই বেশি দিন রাখতে নাই, মানুষের জিনিস বেশি দিন রাখতে নাই, তুমি দিয়ে দাও না, তোমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তো ইনি বলেই আবার চলে গেলো। পরে আসে আমার বাবাকে আবার বললো সন্ধ্যার সময় যে এরকম আমি কিছু দেখতেছি। এখন আমার বাবা তাকে বললো যে তুমি এটা দিয়ে দাও, যেহেতু মানসিক করছো, তুমি একটা রোগ থেকে মুক্তি পাচ্ছ, দিয়েই দাও। তো তিনি আমার কাকিকে বললো, তো কাকি কিন্তু আবার দিল না। পরে এই ঘটনা ঠিক 13 দিন পর রাতের বেলা হঠাৎ কান্নাকাটি চিৎকার, ওই বাসাতে কান্নাকাটি চিৎকার। আমাকে ফোন করা হলো। আমার আব্বা যেহেতু খুব ঘনিষ্ঠ লোক ছিল, সবাই আমরা দৌড়ে গেলাম। যাই দেখি আমার কাকার ওই কাটা মুন্ডুটা ওই মন্দিরের সামনে পড়ে আছে। মানে বুঝলাম না, কাটা মুন্ডুটা মানে উনার একটা বোতলা বটি দিয়ে নিজের গোলা নিজে কাটি দিছে। জব বলি দেখে দিই আমরা, বলি দেয় সেই নিজে জব হয়ে গেছে। মাথা আলাদা, শুধু মাথার পিছনে চামড়াটা লাগাইছিল এবং 1 ফোঁটা রক্ত নেই, পুরো রক্ত। এটা কিভাবে সম্ভব? রক্ত নেই মানে একটা মানুষের গলা কাটলে কি পরিমাণ রক্ত, রক্তে পুরো ভরে যাওয়ার, কিন্তু জায়গাটা 1 ফোঁটা রক্ত নেই। এবং ঠিক ওই মন্দিরে কতক্ষণ পরে পাওয়া গেছিল বডিটা? মোটামুটি মানে ভোর দিকে একজন বাইরে ছিল, সে বাইরে দেখতে পায়, চিৎকার শুরু করছে। মানে কোন সময় কাটা হয়েছে না সেটা বলতে পারে না। তবে আমার ওই কাকিটা বলে যে তিনি রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছেন এবং কাকিটা প্রায় 1টার দিকে বাথরুমে যাওয়ার জন্য উঠছে, দেখলে কাকা পিছনে শুয়ে আছে। তারপর আর বলতে পারে না। 1টা-1:30টার দিকেও তাকে শেষবারের মতন বাসায় জীবিত অবস্থায় দেখা গেছে। জি। এবং তিনি যে বাসা থেকে বাইরে গেছেন না, বাসায় যেভাবে ভিতর থেকে তালা মারা ছিল সেইভাবেই আছে। মাই গুডনেস। কিন্তু আমি রক্তের ব্যাপারটা আমি খুব কনফিউশন। আমরাও কনফিউজ যে 1 ফোঁটা রক্ত মানে মাটি শুষে নিয়েছে বা এই ধরনের কিছু পাওয়া যায় না, মাটিতে কোনো রক্ত নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি রেহান, এখানে রক্ত তুই যেভাবেই রক্ত মুছে ফেলিস, ধুয়ে ফেলিস, যাই করা হোক, রক্তের বিন্দু মাত্র চিহ্ন বোঝা যাবে, তাও এবং মুছলেও বোঝা যাবে যে এখানে কিছু মোছা হয়েছে। একটা প্রশ্ন, আপনারা কিভাবে বুঝলেন উনি নিজের গলা নিজে কেটেছেন? উনি যে বুটের জবর ছিল, সেই ভাঙা ভতরের পটিটা তার হাতের মধ্যে ছিল, ডান হাতে ছিল, ধরানো ছিল, চেপে ধরা ছিল। এটা দেখে আমরা মানে তাহলে ওই যে মানে আমি তোকে একটা প্রশ্ন করবো, আমরা পাঠা বলি দিলে কিভাবে দেই? পাঠা বলি দিলে সাধারণত ওই যে কাঠের মাঝে পাঠার গলা ঢুকিয়ে যখন জবাইটা করা হয়, কোন পর্যন্ত জবাই করা হয়, ওই মাথার পিছনের একটা চামড়াই কিন্তু শুধু আটকে থাকে। এটাই আমি বলছিলাম তোকে। এবং একটা কথা বলি, কিছু মানে হিন্দু ধর্মের কিছু জায়গায় যখন এই বলিগুলো দেওয়া হয়, স্পেসিফিক একটা জায়গায় কিন্তু পাঠাটাকে ধরে রক্তগুলো ফেলে দেওয়া হয়। রাইট। আর এখানে আরেকটা ঘটনা হচ্ছে যে মানে উনি যে বলির কথাটা বলেছিল যে উনি বলি দিবে, দ্যাট মিনস সেখানে কোনো কিছু একটা উৎসর্গ করা হবে, সেই জিনিসটা উনি করে নাই।
এখন এইটার সাথে এটার তো আমি একটা খুব মানে একটা ভালো রকম কানেকশন খুঁজে পাচ্ছি। মিঠু, এই কারণেই বললাম। তো যাই হোক, এই ব্যাপারগুলো আসলে খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে। অনেকে চিন্তা করতে পারে যে সব বলি দেওয়ার ব্যাপারটা আমরা উঠিয়ে নিয়ে আসছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আমি না করে পারছি না, মানে এমন কি ঘটনা আছে যে ওনার খুব ঝগড়াঝাটি আছে কারোর সাথে, বা কোনো ধরনের কোনো প্রবলেম আছে যে পারিবারিক দ্বন্দ্বে কিংবা অন্য কোনো শত্রুতার বশত এই কাজটা করা হয়ে থাকতে পারে? না না না, এরকম কোনো নাই। সেটা যদি থেকেও থাকে, সে নিশ্চয়ই আলাদা করে রক্তগুলো নিয়ে যাবে না। তা তো অবশ্যই। তো যখন এই ঘটনা থেকে ছড়াই গেল, 4 মেম্বার এলাকার মুরব্বীরা আসলো, তো থানা থেকে পুলিশ গেল। পুলিশ যাওয়ার সবাই বললো যে লাস্টটাকে আমরা পোস্টমর্টম করবো, তার কোনো শত্রুতা আছে কিনা। তো যখন তাকে পোস্টমর্টম করে যখন পুলিশের গাড়িতে তোলানো হলো, তখন আরেকটি অলৌকিক ঘটনা ঘটলো। কিরকম? যে পুলিশের গাড়িগুলো যখন তুলনা হলো, পুলিশের একটা গাড়ি, জিপ গাড়ি অনেক শক্তিশালী, তার লাস্টটা বডিটা যখন গাড়িতে তুলনা হলো, গাড়িটা কোনো ক্রমেই আগাতে পারতেছে না। চাকা ঘুরে ঘুরে মাটির দিকে বসে দেবে যাচ্ছে। গাড়ি কোনো ক্রমেই আগাতে পারতেছে না। তারপরে আমরা আবার নামাইলাম, নামে একটা ভ্যানে তুললাম, যে পুলিশের গাড়ির সামনে পিছন ভ্যানে করে লাশটা নিয়ে যাবো, আমরা বডিটা নিয়ে যাবো। তো লাশ নামানোর পরে কি পুলিশের গাড়ি আবার যেতে পারছে? স্বাভাবিক অবস্থা চলে যাচ্ছে। তারপর যখন আমরা ভ্যানে তুললাম, ভ্যানে তুলে মাত্র ভ্যানের 3টা চাকার একসঙ্গে পাংচার, আমার বাড়ি চলে গেল, পাংচার হয়ে গেল 3টা চাকায়। মৃত্যুর পরে শরীরগুলোর ওজন বাড়ে, রাইট, সেটাই বলছিলাম যে এমন তো বাড়ার কথা না, কিছুটা বেড়ে যায়। অটোমেটিকলি 3টা চাকায় হাওয়া বসে গেল। তারপর যখন ভ্যানে করে আমরা নিয়ে যেতে পারতেছিলাম না, তারপর আমরা বললাম যে খাটিয়ে করে নিয়ে যাবো। আচ্ছা। তো যখন আমরা লাশটাকে খাটিয়ে তুললাম, তো যখন আমরা থানার দিকে যাই, থানা উদ্দেশ্য করে থানার দিকে যাই, তো ওই রাস্তায় যাওয়ার সময় লাশটা আমিও ঘাড়ে নিয়েছিলাম, এত অসম্ভব ভারী হয়ে গেল যে মনে হয় কয়েকশো মন, অনেকগুলা ওজন সেখানে দেওয়া হয়েছে। আমরা রাখতেই পারতেছি না, আমাদেরকে বাধ্যগত হয়ে মাটিতে রাখতে হলো লাশটা। শেষ পর্যন্ত লাশটাকে নিয়ে কি করা হলো? শেষ পর্যন্ত লাশটা আমরা থানায় যেতে পারলামই না। তখন তাকে আমরা, থানাতে পুলিশ আসছিল, তারা দেখে বুঝতে পারলো, তারা নিজেরাই বলে দিল যে আপনার লাশটা যত তাড়াতাড়ি সম্ভব লাশটা আপনি পড়াই ফেলেন। যেহেতু তারা হিন্দু ধর্মের, তাদের শ্মশান পর্যন্ত নিতে কোনো সমস্যা না। না না, লাশটা আমরা শ্মশানে নিয়ে সুন্দর স্বাভাবিক অবস্থা শ্মশানে চলে গেল। তখন ওজনে কোনো প্রবলেম দেখা দেয়নি। ফিজিক্সের সব রকম সব ল উল্টে পাল্টে যাচ্ছে। আসলে আই হ্যাভ নাথিং টু সে। আমি আসলে এটাই আমার খুব এখনো মাথার মধ্যে ওই রক্তের বিষয়টাই ঘুরছে। আমি একটা জিনিস আমার মাথায় ঘুরছে, বলি, স্যাক্রিফাইস, অনেক অনেক প্রাচীন একটা প্র্যাকটিস এটা। এই বলি দেওয়ার ব্যাপারটা, স্যাক্রিফাইস করার ব্যাপারটা, মানত করার ব্যাপারটা, এগুলো অনেক প্রাচীন। যখন আমরা শ্মশানের দিকে নিয়ে গেলাম, শুকান কাঠ খড়িতে পুরানোর চেষ্টা করতেছি, এমনিতে একটা হিন্দু স্বাভাবিক লোক পড়েলে আমি দেখছি যে এমনি রক্ত টান, দাঁড়ানোর মতো হয়ে আছে, কিন্তু তার লাস্ট পড়া যাচ্ছিল না, মনে হচ্ছে উঠে দাঁড়াচ্ছে সে, এরকম 2-3 বার হয়েছে, এবং তাকে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, মার দিয়ে আবার ফেলে দেওয়া হয়েছে। নিজের চোখে দেখেছেন? তারপর জি, আমি নিজের চোখে দেখছি। তারপরে কেরোসিন বা পেট্রোলে ধরে ঘি, অনেক জিনিস দেয়, কোনো ক্রমেই তার লাশটা পরিপূর্ণভাবে পড়ানো যায় নাই। তারপরে ওটা দেখে রাত ঘনিয়ে আসার সময় ভয় দেখে আমরা কোন রকমে আপসা পড়াইয়ে মাটিতে বালি চাপাতে চলে আসি। মানে চলে আসি শুরু থেকে শেষটা পর্যন্ত একদম খুব, মানে যদি ওভাবে আধ্যাত্মিক ভাবে বলতে চাই, তাহলে তার শরীরটাও অ্যাকসেপ্টেড হয়নি। সেটাই বলছিলাম। তো এই ঘটনা হওয়ার পর ঠিক 29 দিন পর আমার যে কাকিটা ছিল, ওই কাকার ওয়াইফ, তো উনারও সেই একই ঘটনা ঘটলো। মানে ওই কাকিটাও ঠিক ওই মন্দিরের সামনে, উনিও নিজে নিজে জব করে ওই মন্দিরের সামনে পড়ে আছে, সেম একইভাবে, একই ঘটনা। এখানেও কি রক্ত ছিল? না, কোনো রক্ত পাইনি আমরা। কি বলবো, মানে আচ্ছা, এই ঘটনাগুলো তো মানে পেপারে, নিউজে এসে সয়লাভ হয়ে যাওয়ার কথা। মানে এই ঘটনায় এলাকার শত শত হাজার হাজার লোক সেখানটায় আসলো, যে রক্ত নাই। আচ্ছা, এই মন্দিরটার এক্সাক্ট লোকেশন আমাকে বলুন তো, আমি যাবো, সুমন আর আমি যাবো। এই মন্দিরটা কোথায়? এই মন্দিরটা দিনাজপুরে সদর উপজেলায়।